ওয়েলকাম ব্যাক টু নার্সিং টোটকা। ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স ইন্টারভিউ রিলেটেড আরেকটি নতুন ক্লাস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই স্টাফ নার্স গ্রেড 2 ইন্টারভিউয়ের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অবশ্যই ওয়ার্ড বেসিসে কিছু নলেজ তোমাদের থাকা খুবই দরকার, কারণ ইন্টারভিউয়ার তুমি যে ওয়ার্ডে কাজ করছো সেই ওয়ার্ডের উপর ডিপেন্ড করে তোমাকে কোয়েশ্চেন অ্যান্সার করবেন, অর্থাৎ সেই ওয়ার্ডের ওপর বেসিস করেই তোমাকে অ্যান্সারগুলো দিতে হবে। তাছাড়াও কিছু থিওরিটিক্যাল নলেজের জন্য, অর্থাৎ থিওরিটিক্যাল কোয়েশ্চেনের জন্য তোমাদের থিওরিটিক্যাল নলেজের প্রয়োজন আছে। সেক্ষেত্রে তোমরা জিএনএমে যে সমস্ত সাবজেক্টগুলি আছে, মেন যে সমস্ত সাবজেক্টগুলি আছে সেগুলো তোমরা ফলো করতে পারো। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, হুইচ ড্রাগ ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ ইন এক্ল্যাম্পসিয়া? হোয়াট ইজ দ্য ডোজ অফ দ্য ড্রাগ? তো এক্ল্যাম্পসিয়ার ট্রিটমেন্টের জন্য আমরা কোন ড্রাগ ইউজ করে থাকি অ্যান্টিকনভালসেন্ট হিসাবে? এক্ল্যাম্পসিয়ার একটা সাইন হচ্ছে কনভালশন। তো এই কনভালশনটা ট্রিটমেন্টের জন্য কোন অ্যান্টিকনভালসেন্টটা আমরা ইউজ করে থাকি? যে সমস্ত এখানে যারা আছো তারা অনেকেই অ্যান্টিনাটাল ওয়ার্ডে কাজ করো। তো অ্যান্টিনাটাল ওয়ার্ডে যারাই প্র্যাকটিস করছো তাদেরকেই কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞেস করতে পারে, কারণ অ্যান্টিনাটাল ওয়ার্ডে কিন্তু আমরা প্রায়ই এক্ল্যাম্পটিক মায়েদের পেয়ে থাকি, অর্থাৎ এক্ল্যাম্পসিয়ার মায়েদের কিন্তু আমরা এই ড্রাগটা খুব কমনলি ইউজ করে থাকি। এবং এক্ল্যাম্পসিয়ার মায়েদের কিভাবে আমরা কনভালশনের ট্রিটমেন্ট করি সেটা কিন্তু জিজ্ঞেস করবে। খুবই কমন এবং খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো অ্যান্টিকনভালসেন্ট হিসাবে আমরা MgSO4 বা ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করে থাকি। এবার এই ড্রাগের ডোজ কিভাবে আমরা দিয়ে থাকি? দুভাবে আমরা এই ড্রাগের ডোজ দিই। প্রথমে হচ্ছে লোডিং ডোজ। লোডিং ডোজ অর্থাৎ পেশেন্টকে প্রথমেই যে ডোজটা দিয়ে আমাদের ট্রিটমেন্টটা শুরু করতে হয়, অর্থাৎ লোডিং ডোজ। আর নেক্সট হচ্ছে মেনটেনেন্স ডোজ। মেনটেনেন্স ডোজ আমরা পেশেন্টকে 24 ঘন্টা দিয়ে থাকি। তো লোডিং ডোজ আমরা কিভাবে দিই? লোডিং ডোজে আমরা 4 গ্রাম 20% সলিউশন পেশেন্টকে দিয়ে থাকি। 4 গ্রাম 20% আমরা দিয়ে থাকি। তো 4 গ্রাম 20% কেন বলা হচ্ছে? আমাদের নর্মালি ওয়ার্ডে বা হসপিটালে যে MgSO4 বা ম্যাগনেসিয়াম সালফেট সাপ্লাই থাকে সেখানে 50% সলিউশন কিন্তু বা 50% কনসেন্ট্রেশন অ্যাভেলেবেল থাকে, কিন্তু আইভি দেওয়ার জন্য আমরা 50% সলিউশন আইভি অ্যাডমিনিস্টার করতে পারি না। আমাদের যদি আইভি অ্যাডমিনিস্টার করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের 20% কনসেন্ট্রেশনে অ্যাডমিনিস্টার করতে হবে। 1 গ্রাম MgSO4 থাকে 2 ml, অর্থাৎ যে ভাইলগুলি অ্যাভেলেবেল থাকে সেগুলি হচ্ছে 2 ml এর ভাইল, এবং 1 গ্রাম MgSO4 থাকে 2 ml এর ভাইলে। তো আমাদের 4 গ্রাম দরকার। 4 গ্রাম MgSO4 সুতরাং হবে 8 ml। এবারে 8 ml যে MgSO4টা আমরা পেলাম সেটা কিন্তু 50% কনসেন্ট্রেশনে, কিন্তু আমরা পেশেন্টকে 50% কনসেন্ট্রেশনে MgSO4 দিতে পারবো না। আমাদের কত দরকার? 20%। এবার এই 20%, এই 50%টাকে 20%-এ আমরা কিভাবে কনভার্ট করব? 20%-এ কনভার্ট করতে হবে। 20%-এ কিভাবে কনভার্ট করব? যে আমরা যেহেতু 4 গ্রাম সমান 8 ml আমাদের MgSO4 হচ্ছে, তার সাথে আমরা অ্যাড করব 12 ml NS, 0.9% NS অ্যাড করব। সুতরাং আমরা টোটাল 20 ml
MgSO4 পাবো, যেটার কনসেন্ট্রেশন 20%। এই 20 ml সলিউশনটাকে আমরা IV অ্যাডমিনিস্টার করব। সুতরাং আমাদের লোডিং ডোজে কি হলো, 4 গ্রাম 20% MgSO4 সলিউশন আমরা পেশেন্টকে দেব। 4 গ্রাম 20% সলিউশন MgSO4 IV বা ইন্ট্রাভেনাসলি দিলাম 3 থেকে 5 মিনিট সময় ধরে, এবং 10 গ্রাম 50%, অর্থাৎ যেটা আমাদের ভাইলে 50% সাপ্লাই আছে সেটাই আমরা 10 গ্রাম ডিপ IM দেব। 5 গ্রাম করে ইচ বাটাক্সে, অর্থাৎ পেশেন্টের ইচ বাটাক্সে আমরা 5 গ্রাম করে দেব, টোটাল 10 গ্রাম। সুতরাং আমাদের লোডিং ডোজ কত হলো, টোটাল আমাদের লোডিং ডোজ হলো 14 গ্রাম। 4 গ্রাম আমরা দিলাম আইভিতে এবং 10 গ্রাম আমরা 5 গ্রাম করে ইচ বাটাক্সে দিলাম IM। সুতরাং টোটাল হলো 14 গ্রাম। 14 গ্রাম আমরা MgSO4 দেব লোডিং ডোজ হিসাবে। এবার আমরা মেনটেনেন্স ডোজে কত দেব। মেনটেনেন্স ডোজের ক্ষেত্রে MgSO4 মেনটেনেন্স ডোজে 5 গ্রাম দেব আমরা 50%, অর্থাৎ যেটা আমাদের সাপ্লাই আছে 50% ভাইলে যেটা সাপ্লাই আছে 5 গ্রাম বা 10 ml ইন্ট্রামাস্কিউলারলি দেব। ইন অল্টারনেট বাটাক্সে 4 আওয়ারলি। ইন অল্টারনেট বাটাক্স, অর্থাৎ 5 গ্রাম করে, অর্থাৎ 10 ml MgSO4 আমরা দেব IM 4 আওয়ারলি। যদি আমরা প্রথম 4 ঘন্টা পর ডান দিকে দিয়ে থাকি পেশেন্টকে, তাহলে সেকেন্ড 4 ঘন্টা পরে, অর্থাৎ 8 ঘন্টা পরে আমরা কিন্তু আরেক দিকে দেব। এই টার্মটা আমাদের মনে রাখতে হবে, 5 গ্রাম ইন্ট্রামাস্কিউলারলি 4 আওয়ারলি ইন অল্টারনেট বাটাক্স। এবার যদি পেশেন্টের রিকারেন্ট সিজার হয়, অর্থাৎ লোডিং ডোজ দেওয়ার পরেও যদি পেশেন্টের আবার রিকারেন্ট সিজার হয়, সেক্ষেত্রে আমরা 2 গ্রাম IV বোলাস দেব ওভার 5 মিনিটস। ইফ দ্য পেশেন্ট সিজেস ডেসপাইট অফ ম্যাগনেশিয়াম থেরাপি, যদি এই ম্যাগনেশিয়াম থেরাপিটা দেওয়ার পরেও পেশেন্টের সিজার হয়, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা মিডাজোলাম দেব 1 to 2 mg IV and may be repeated in 5 to 10 minutes time. তো এই MgSO4 মেনটেনেন্স ডোজ আমরা 24 ঘন্টা দিয়ে থাকি লাস্ট সিজারের পর থেকে। তো এই লাস্ট সিজারের পর থেকে আমরা MgSO4 যে 24 ঘন্টা দেব মেনটেনেন্স ডোজটা, সেক্ষেত্রে আমরা কি দেখব, আমরা কি দেখে পেশেন্টকে দেব। যদি পেশেন্টের নি জার্ক প্রেজেন্ট থাকে, ইউরিন আউটপুট যদি 30 ml, ইউরিন আউটপুট যদি 30 ml পার আওয়ারের বেশি হয়, অর্থাৎ প্রত্যেক ঘন্টায় যদি পেশেন্ট মিনিমাম 30 ml ইউরিন এক্সক্রিয়েট করে, আর কি থাকলে, আর হচ্ছে রেসপিরেশন বা রেসপিরেটরি রেট যদি 12 ব্রিথ পার মিনিটের থেকে বেশি থাকে, অর্থাৎ প্রতি ঘন্টায় যদি রেসপিরেটরি রেট 12 ব্রিথ পার মিনিটের থেকে, প্রতি ঘন্টায় না, প্রতি মিনিটে যদি রেসপিরেটরি রেট 12 ব্রিথ পার মিনিট থাকে এবং নি জার্ক প্রেজেন্ট থাকে এবং ইউরিন আউটপুট যদি 30 ml পার আওয়ারের বেশি হয়, তাহলেই কিন্তু আমরা মেনটেনেন্স ডোজ কন্টিনিউ করব। নেক্সট কোয়েশ্চেন, অ্যাজ এ নার্স হাউ উইল ইউ ডিটেক্ট ম্যাগনেশিয়াম টক্সিসিটি ইন এ এক্ল্যাম্পটিক মাদার হু ইজ অন ম্যাগনেশিয়াম থেরাপি?
একজন মা যার ম্যাগনেসিয়াম থেরাপি চলছে তার বডিতে ম্যাগনেসিয়াম টক্সিসিটি হচ্ছে কি না সেটা আমরা কিভাবে বুঝবো বা কিভাবে ডিটেক্ট করব। তো প্রথমে আমরা দেখব যে টেন্ডন রিফ্লেক্স বা নি জার্ক প্রেজেন্ট আছে কিনা, অর্থাৎ যদি লস অফ টেন্ডন রিফ্লেক্স হয়, এই নিচে যেগুলি আমি বলবো সেগুলি সবই কিন্তু ম্যাগনেসিয়াম টক্সিসিটির সিমটম, অর্থাৎ পেশেন্টের ম্যাগনেসিয়ামের টক্সিসিটি হচ্ছে। নেক্সট, রেসপিরেটরি রেট লেস দেন 16 ব্রিথ পার মিনিট, রেসপিরেটরি রেট 16 ব্রিথস পার মিনিটের থেকে কম। নেক্সট হচ্ছে ইউরিন আউটপুট 30 ml পার আওয়ারের থেকে কম। চেস্ট পেন প্রেজেন্ট আছে, চেস্ট পেন প্রেজেন্ট আছে, এছাড়াও হার্ট ব্লক প্রেজেন্ট আছে বা পালমোনারি এডিমা প্রেজেন্ট আছে। আর আমরা কি দেখব, পেশেন্টের O2 স্যাচুরেশন বা অক্সিজেন স্যাচুরেশন 95%-এর থেকে কম আছে। এই সমস্ত সিমটমগুলি যদি প্রেজেন্ট থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে পেশেন্টের বডিতে ম্যাগনেসিয়াম টক্সিসিটি হচ্ছে। কি কি বললাম, প্রথম হচ্ছে লস অফ টেন্ডন রিফ্লেক্স, টেন্ডন রিফ্লেক্স অ্যাবসেন্ট থাকবে। 2 হচ্ছে রেসপিরেটরি রেট লেস দ্যান 16 ব্রিথস পার মিনিট, রেসপিরেটরি রেট 16 ব্রিথস পার মিনিটের থেকে কম থাকবে। নেক্সট হচ্ছে ইউরিন আউটপুট 30 ml পার আওয়ারের থেকে কম থাকবে। আর কি থাকবে, চেস্ট পেন বা হার্ট ব্লক বা পালমোনারি এডিমা প্রেজেন্ট থাকবে এবং অক্সিজেন স্যাচুরেশন 95%-এর থেকে কম থাকবে। এইগুলি হচ্ছে ম্যাগনেসিয়াম টক্সিসিটির সিমটম। এই টক্সিসিটি হলে আমাদের টক্সিসিটির ম্যানেজমেন্ট করতে হবে। নেক্সট কোয়েশ্চেন আছে, অ্যাজ এ নার্স হাউ ক্যান ইউ ম্যানেজ ম্যাগনেসিয়াম টক্সিসিটি। এর আগেই আমি বললাম যে ম্যাগনেসিয়াম টক্সিসিটির যদি সাইন সিমটম প্রেজেন্ট থাকে তাহলে আমাদের ম্যাগনেসিয়াম টক্সিসিটি ম্যানেজ করতে হবে। এবার কিভাবে আমরা ম্যাগনেসিয়াম টক্সিসিটি ম্যানেজ করব, প্রথমে আমাদের কি করতে হবে, 2 স্টপ MgSO4 বা ম্যাগনেসিয়াম সালফেট থেরাপি। সবার প্রথম আমাদের ম্যাগনেসিয়াম সালফেট থেরাপিটা বন্ধ করতে হবে। নেক্সট আমাদের কি করতে হবে, এস্টিমেশন অফ সিরাম ম্যাগনেসিয়াম, অর্থাৎ সিরাম ম্যাগনেসিয়াম লেভেল আমাদের এস্টিমেট করতে হবে। সিরাম ম্যাগনেসিয়াম অ্যান্ড ক্রিয়েটিনিন লেভেল, ক্রিয়েটিনিন লেভেল এবং সিরাম ম্যাগনেসিয়াম লেভেল আমাদের এস্টিমেট করতে হবে, অর্থাৎ টেস্ট করতে হবে। নেক্সট আমাদের ইনজেকশন ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে হবে, ইনজেকশন ক্যালসিয়াম গ্লুকোনেট। ক্যালসিয়াম গ্লুকোনেট হচ্ছে ম্যাগনেসিয়ামের অ্যান্টিডোট, অর্থাৎ ম্যাগনেসিয়াম টক্সিসিটি যখনই হবে আমরা ক্যালসিয়াম গ্লুকোনেট পেশেন্টকে দেব। কি দেব, 10 ml ক্যালসিয়াম গ্লুকোনেট দেব 10% সলিউশন, অর্থাৎ ম্যাগনেসিয়াম গ্লুকোনেটের 10% সলিউশন আমরা 10 ml দেব পেশেন্টকে আইভি স্লোলি, অর্থাৎ 10 মিনিটস ধরে আমরা পেশেন্টকে ম্যাগনেসিয়াম গ্লুকোনেটের 10% সলিউশন 10 ml 10 মিনিটস ধরে পেশেন্টকে দেব। এছাড়াও আমরা পেশেন্টকে ফ্লুইড দেব এবং যেহেতু পেশেন্টের ইউরিন আউটপুট কমে গেছে সেই জন্য আমরা পেশেন্টকে ফোর্সড ডাইউরেসিসে হেল্প করব। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য থিক ইয়েলো কালার ব্রেস্ট মিল্ক সিক্রেটেড ইনিশিয়ালি ইজ নোন অ্যাজ হোয়াট। মায়েদের বেবি হওয়ার পর অর্থাৎ বেবি ডেলিভারির পর যে থিক ইয়েলো কালারের ব্রেস্ট মিল্ক সিক্রেট হয় সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় কোলোস্ট্রাম। এই কোলোস্ট্রাম কিন্তু IgA অ্যান্টিবডি ক্যারি করে। এই IgA অ্যান্টিবডি বাচ্চাদের শরীরে যে কোনো ধরনের ডিজিজ প্রিভেনশনে হেল্প করবে, সেই জন্য কিন্তু বাচ্চাদের অবশ্যই এই কোলোস্ট্রাম মিল্ক প্রোভাইড করতে হবে। নেক্সট কোয়েশ্চেন আছে,
ক্যান উই স্টোর মাদার্স ব্রেস্ট মিল্ক? আমরা কি মায়েদের ব্রেস্ট মিল্ক স্টোর করতে পারি? এই প্রশ্নটা যারা পোস্টন্যাটাল ওয়ার্ডে আছো বা এসএনসিইউ বা যে কোনো ধরনের নিকু এই ধরনের ওয়ার্ডে কাজ করছো, সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা করতে পারে যে মায়েদের ব্রেস্ট মিল্ক কি আমরা স্টোর করতে পারি? এর উত্তর হবে ইয়েস, আমরা ব্রেস্ট মিল্ক স্টোর করতে পারি। কিভাবে? ব্রেস্ট মিল্ক যদি আমরা ফ্রেশলি এক্সপ্রেসড অর পাম্পড ব্রেস্ট মিল্ক যদি আমরা স্টোর করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি রেফ্রিজারেটরে স্টোর করি ব্রেস্ট মিল্কটা, আমরা 24 আওয়ার্স বা 24 ঘন্টা আমরা স্টোর করতে পারবো। কিসে? ইন রেফ্রিজারেটরে আমরা 24 আওয়ার্স ব্রেস্ট মিল্ক স্টোর করতে পারি। এবার কোনো মা যদি নর্মালি স্টোর করে ব্রেস্ট মিল্ক, সেটা কি করতে পারেন? হ্যাঁ, অবশ্যই নর্মাল টেম্পারেচারে বা নর্মাল রুম টেম্পারেচারেও ব্রেস্ট মিল্ক স্টোর করা যায়। সেক্ষেত্রে আমরা রুম টেম্পারেচারে 4 ঘন্টা ব্রেস্ট মিল্ক স্টোর করতে পারি। নেক্সট কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ দ্য অ্যানাদার নেম অফ ওরাল পোলিও ভ্যাকসিন? ওরাল পোলিও ভ্যাকসিনের অন্য কী নামেও আমরা জানি? এর উত্তর হবে স্যাবিন ভ্যাকসিন। ওরাল পোলিও ভ্যাকসিনকে আমরা স্যাবিন ভ্যাকসিন নামেও জানি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যানাদার নেম অফ প্যারেন্টেরাল পোলিও ভ্যাকসিন? প্যারেন্টেরাল পোলিও ভ্যাকসিন হচ্ছে আইপিভি বা ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। এটার অন্য কী নামে আমরা জানি? এর নাম সল্ক পোলিও ভ্যাকসিন। তো এই দুটি নাম আমরা সবসময় কনফিউজড হই বা ভুলে যাই। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ওরাল পোলিও ভ্যাকসিন হচ্ছে স্যাবিন ভ্যাকসিন এবং প্যারেন্টেরাল পোলিও ভ্যাকসিন হচ্ছে সল্ক ভ্যাকসিন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।